প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। ক্লাস 9 চ্যাপ্টার 5 শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি, এই অধ্যায়টি আমি পড়ানো শুরু করেছিলাম। ইতিমধ্যে কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি কার্য, ক্ষমতা আলোচনা করেছি এবং শক্তিও আলোচনা শুরু করেছি। আমরা আগের ভিডিও কি করেছি না, শক্তির যে বিভিন্ন রূপ, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, পারমাণবিক শক্তি, বিদ্যুৎ শক্তি ইত্যাদি ইত্যাদি, এই বিভিন্ন রূপের মধ্যে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে যান্ত্রিক শক্তি বিষয়ে আলোচনা শুরু করেছিলাম এবং যান্ত্রিক শক্তির যে দুটি ভাগ, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। ইতিমধ্যে গতি শক্তি বিষয় অর্থাৎ কাইনেটিক এনার্জি বিষয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের করব স্থিতি শক্তি বিষয়ে আলোচনা, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বিষয়ে তোমাদের আলোচনা করব। তাহলে কি বললাম দেখো না, যান্ত্রিক শক্তি দুটো শক্তির যোগফল। একটা হচ্ছে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, এই দুই যোগফল। আমরা আজকে স্থিতি শক্তি সম্পর্কে আলোচনা করছি। স্থিতি শক্তি ব্যাপারটা কি, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখো। যেমন ধরো তোমাদের কিছু বই পড়ছিলে, পড়তে পড়তে কি করলে, কিছু বই তুমি পড়া হয়ে গেছে, বইগুলোকে আলমারিতে রাখছো। এইখানে ধরো বইগুলো ছিল, এখান থেকে তুমি একটু আলমারিতে রেখে দিলে, আলমারিতে রাখলে বইগুলোকে। অর্থাৎ এই বইটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে রাখলে। এই যে রাখলে, অর্থাৎ বইটিকে একটু উঁচুতে তুললে না, অভিকর্ষের বিরুদ্ধে, অর্থাৎ অভিকর্ষ নিচের দিকে ক্রিয়াশীল আর তুমি সেই অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষ এই দিকে ক্রিয়াশীল আর তুমি তুলছো বইটা কোন দিকে না, উঁচুতে, উপরের দিকে। অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে তুমি কিছু কাজ করে বইটিকে আলমারিতে রাখলে। সুতরাং বইটির মধ্যে এই যে তুমি যে কাজটা করলে, এই বইটির মধ্যে সেই কাজের জন্য একটি শক্তি সঞ্চিত হলো। এইটাই হচ্ছে স্থিতি শক্তি, এইটা এক ধরনের স্থিতি শক্তি। আবার ধরো একটা স্প্রিং, কেউ একটি স্প্রিংকে, এটা স্প্রিংটি আছে, তুমি কি করলে না, স্প্রিংটিকে একটু টেনে এই দিকে বাড়ালে। অর্থাৎ এর একটা আকৃতি ছিল, সেই আকৃতিটাকে তুমি একটু টেনে একটু বাড়িয়ে দিলে, অর্থাৎ একটু লম্বা যতখানি ছিল, লম্বা একটু বাড়ালে। স্প্রিংটি কি ছিল, একটা বিশেষ দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্যটাকে তুমি কি করলে, টেনে বাড়িয়ে দিলে। তাহলে এর আকারের পরিবর্তন ঘটলো। স্প্রিংটির আকারের পরিবর্তন ঘটার জন্য এর মধ্যে একটি কার্য করার সামর্থ্য জন্মালো এবং সেই জন্য এই স্প্রিং এর মধ্যে একটি শক্তি সঞ্চিত হলো। এটাও এক ধরনের স্থিতি শক্তি।
এটাও এক ধরনের স্থিতিশক্তি, আবার এইটাও এক ধরনের স্থিতিশক্তি। সুতরাং আমি যে দুটি উদাহরণ দিলাম, একটি বইকে তুমি আলমারিতে তুলে রাখলে একটু উঁচুতে, আর একজন কি করলো না স্প্রিংটিকে টেনে এদিকে বাড়িয়ে দিল, তাহলে এখানে অবস্থানের পরিবর্তন হলো, অবস্থানের পরিবর্তন। আর এখানে কি ঘটলো না আকারের পরিবর্তন। এই দুটি ক্ষেত্রেই কি হলো না এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো। অর্থাৎ কোন বস্তুর অবস্থানের পরিবর্তন অথবা আকারের পরিবর্তন ঘটালে, কি বললাম না কোন বস্তুর অবস্থানের পরিবর্তন অথবা আকারের পরিবর্তন ঘটালে সেই বস্তুর মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় অথবা ওই বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় তার স্থিতিশক্তি। ওকে, এবার দেখো স্থিতিশক্তির মধ্যে আবার এই দুটি উদাহরণের মধ্যে আবার ভাগ হয়ে গেল। এই যে স্থিতিশক্তি, এই ধরনের স্থিতিশক্তিকে বলা হয় কি না অভিকর্ষীয়, অভিকর্ষীয় স্থিতিশক্তি। আর এই ধরনের স্থিতিশক্তিকে বলা হয় কি না স্থিতিস্থাপক স্থিতিশক্তি। সুতরাং স্থিতিশক্তিও দুই রকমের, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি আর হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলবো, এখানে দেখো সংজ্ঞা লুকিয়ে আছে না কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটালে তার মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। যেমন কোন জিনিসকে মাটি থেকে কিছুটা উপরে তুললে অভিকর্ষের বিরুদ্ধে, অথবা কোনো পাথরকে পাহাড়ের কোনো মানে সমতল থেকে পাহাড়ের কোনো একটা জায়গাতে কি পাথরকে তোলা হলো, সেক্ষেত্রে ওই পাথরটিকে যে শক্তি জন্মায় বা সঞ্চিত হয় তাকে বলা হবে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে কোন একটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটালে, হ্যাঁ অভিকর্ষের বিরুদ্ধে কোন একটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটালে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় অথবা তার মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় তাকে বলা হবে অভিকর্ষীয় স্থিতিশক্তি। আর কোন বস্তুর আকারের পরিবর্তন ঘটালে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় বা তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয়, বা তার মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় কি বলা হয় না স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এর আরো উদাহরণ আছে, যেমন ধর একটা গুলতিকে যখন টানা হয় রাবারটি যখন টানছি তাহলে আকারের পরিবর্তন করছি, আকারের পরিবর্তন করার জন্য ওই রাবারের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। এরপর যখন ছেড়ে দিই কি হয় না ওই স্থিতিশক্তি থাকার জন্য ওই রাবারের মধ্যে যে বস্তুটি রাখা হয় সেই বস্তুটি কি হয় না তার উপর ওই রাবারটি প্রচন্ড বল প্রয়োগ করে এবং বস্তুটি দ্রুত বেগে ছুটে যায়। আবার ধনুকের ক্ষেত্রে ছিলায় যখন টান দেওয়া হয় তাহলে ছিলার কি হচ্ছে না আকারের পরিবর্তন ঘটাচ্ছি। আকারের পরিবর্তন ঘটালে কি না স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এই স্থিতিস্থাপক শক্তি জন্মাচ্ছে বলেই বা অর্জিত হচ্ছে বলেই যখন আমরা ছিলাটিকে ছাড়ছি তখন কি হচ্ছে না তীরটি সামনের দিকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তা এই হচ্ছে উদাহরণ বললাম। এবার আমরা আসবো যে অভিকর্ষীয় স্থিতিশক্তির একটি সমীকরণ আমরা আনব। দেখা যাক তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তির আমরা একটা সমীকরণ আনব।
অভিকর্ষীয় আর একটা কি বলেছে স্থিতিস্থাপক। তাহলে m ভরের একটি বস্তু ভূপৃষ্ঠে আছে। এই ভূপৃষ্ঠ বা পৃথিবীর পৃষ্ঠটিকে যদি আমরা নির্দেশ তল মনে করি, এই নির্দেশ তল থেকে বস্তুটিকে ধরো এই উচ্চতায় তোলা হলো, m ভরের বস্তুটিকে এই উচ্চতায় তোলা হলো। তাহলে এই যে উচ্চতায় তোলা হলো, অভিকর্ষের বিরুদ্ধে কিছু কাজ করতে হলো, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটিকে এই উচ্চতায় তোলা হলো। তাহলে তুললে কি হবে, কিছুটা কাজ করতে হবে। সেই কৃতকার্য কত এক্ষেত্রে? না বল ইনটু সরণ। এখানে বল কত? না বস্তুটির ওজন। কেন না পৃথিবী যে বলে নিজের দিকে, পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে বা আকর্ষণ করে তাকেই বলা হয় বস্তুটির ওজন। সুতরাং এখানে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত? না বস্তুটির ওজন, তাই তো? বস্তুটির ওজন। আর সরণ কত? দেখো এখান থেকে এই পর্যন্ত, পরে আমি লিখছি। আর বস্তুটির ওজন কত? ভর ইনটু জি। জিটাকে না, জি হচ্ছে ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। সুতরাং বস্তুটির ওজন মানেই বল, এখানে বল ইনটু এখানে সরণ কত? দেখো এইচ। সুতরাং এম জি এইচ। এই যে কৃতকার্যটি করতে হলো, সেই কৃতকার্যটি ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হলো। এটাই তার হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। সুতরাং অভিকর্ষীয় স্থিতি শক্তি EP equal to m into g into h। এটা হচ্ছে রাশিমালা, এটা হচ্ছে রাশিমালা। অভিকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালা হচ্ছে যে EP equal to mgh। বোঝা গেছে বিষয়টা? দেখো এই যে অভিকর্ষীয় স্থিতিশক্তি বললাম, যে বের করলাম, নির্দেশ তল হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীকে নির্দেশ তল যদি মনে করি, ওখানে দেখো h কত? ধরো আমি ভাবছি এটা পৃথিবী, পৃথিবী নির্দেশ তল, পৃথিবী ধরো পৃথিবী। এখানে h কত? 0। অতএব এখানে EP 0, অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তি পৃথিবী পৃষ্ঠে 0। উপরে উঠলে কত? তখন h পজিটিভ বা ধনাত্মক। সুতরাং উপরে কত? না প্লাস EP প্লাস। ঠিক একইভাবে যদি আমরা নিচে নামি, অর্থাৎ পৃথিবীর যদি মাটির নিচে নামা হয়, তখন দেখো h তখন কিন্তু নেগেটিভ, 0 তো এখানে, তাহলে নেগেটিভ h এখানে। সুতরাং এখানে অভিকর্ষীয় স্থিতিশক্তি ইকুয়াল টু নেগেটিভ। সুতরাং অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু নেগেটিভ হতে পারে, অর্থাৎ স্থিতিশক্তি অভিকর্ষীয় স্থিতিশক্তিটা স্থিতিশক্তি, স্থিতিশক্তি ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। কি মনে আছে বলেছিলাম যে গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, কখনোই নেগেটিভ হয় না, কিন্তু স্থিতিশক্তি এখন নেগেটিভ হতে পারে, অর্থাৎ ঋণাত্মক হতে পারে। কোথায়? না পৃথিবীকে নির্দেশ তল মনে করলে পৃথিবীর নিচের দিকে নেগেটিভ আর উপর দিকে পজিটিভ, আর এখানে 0। সুতরাং স্থিতিশক্তি ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে। ওকে।